রাজধানীর বংশালে লেপ তোষকের দোকানে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু, আহত কয়েকজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। রাজশাহীতে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত কমপক্ষে ৩০ জন। নারায়ণগঞ্জের বন্দরে যুবককে কুপিয়ে হত্যা। 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু আজ, অংশ নেবে 40 দেশের উদ্যোক্তারা। মার্কিন শুল্ক নীতির বিপরীতে নতুন সুযোগ সৃষ্টির আশা। হাওয়ার মেলে কাজ জানে না খোদ ঠিকাদারি অভিযোগের তীব্রতি গ্রিক বাংলাদেশের শীর্ষ 3 কর্তার বিরুদ্ধে, কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ বরণের জোর, কর্মযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বকে দিতে চায় নতুন বার্তা, থাকছে 19টি মোটিভ সহ সুলতানি আমলের আদলে মুখোশ। বাংলাদেশের ঐতিহ্য বাঘ, প্যাঁচা আমরা আরও রং করব, বাংলাদেশের মুঘল আমলীয় কিছু প্রতিকৃতি। তো আপনারা পরবর্তীকালে এটা সারপ্রাইজ থাকছে। আন্তর্জাতিক সহায়তা কমায় চরম ঝুঁকিতে আশ্রয় নেয় রোহিঙ্গারা, অপরাধ বাড়ার শঙ্কা কমিউনিটির নেতার, হুমকিতে আঞ্চলিক নিরাপত্তা। এবং ট্রাম্পের বাড়তি শুল্কের টালমাটাল, বিশ্ব অর্থনীতি আলোচনা, আগ্রহী 50টির বেশি দেশ। মার্কিন পণ্যের শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব তাইওয়ানের। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুসাহা মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপতোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 18 জন। সোমবার সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ভোর 4:10 পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের একটি 5তলা ভবনের নিচতলায় লেপতোষকের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় 4:12। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় ভোর 4:50 আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও জানান, ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে 18 জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া 2য় তলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। তারেক, দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন আমাদের জানাবেন। অতসী, আপনি জানেন পুরান ঢাকার যে নাজিমউদ্দিন রোডের ভোর 4টায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং এই ঢাকা মেডিকেল হাসপাতালে কিন্তু 13 জনকে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় 13 জন রয়েছেন। আমরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের অধ্যাপকের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন, 13 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিদের অবস্থা হয়তো কিছুটা ভালো। তবে আমরা যে আহতদের স্বজন তাদের সঙ্গে কথা বলেছি। মূলত আগুনটা সেই 5তলা ভবনের নিচতলায় লেগেছিল, কিন্তু উপরের তলাগুলোতে প্রচন্ড ধোঁয়া যাওয়ার ফলে উপরেও যারা ছিলেন তারাও কিন্তু প্রচন্ড আহত হয়েছেন এবং এই দোতলায় একজন যে ছিলেন তিনি কিন্তু একটি দোকানের ম্যানেজার ছিলেন। প্রচন্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে আহত হয়ে তিনি কিন্তু মারা গেছেন। তো এই ঘটনায় এখন পর্যন্ত 13 জন এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 2 জনের জনক এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে চিকিৎসকরা। এই মুহূর্তে যে অসুস্থ যারা রয়েছেন তারা ঢাকা মেডিকেলের পুরাতন যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট আছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুটা উদ্বিগ্নতা জানিয়েছেন যে নিচতলায় যে ল্যাব তোষকের একটি দোকান ছিল সেই জায়গাটি থেকেই কিন্তু আগুনের সূত্রপাত এবং সেই আগুন থেকে একে একে ধোঁয়ায় পুরা ভবন কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং ধোঁয়ার ফলেই কিন্তু উপরের তলায় যারা ছিলেন তারা অধিকাংশে অসুস্থ হয়েছেন। কয়েকজন বৃদ্ধকে আমরা দেখেছি, তাদের অবস্থা আশঙ্কাজনক। তো আমরা এরপর চিকিৎসক এবং আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো। অবশ্যই
তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাজিমউদ্দিন রোডের অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ তথ্য আমরা জানছিলাম ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে। আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। রাজশাহীতে দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত ৩০ জন। রোববার রাত ১২টার দিকে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জের রানীহাট ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে দুটি বাসে করে রওনা দেয় দলটি। গন্তব্য ছিল বাগেরহাট। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যায় এবং আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকট আওয়াজ হয়েছিল। আওয়াজের পরে আমরা দেখছি এদিকে এই বরন্দার সামনে ব্রিজের এখানে একটা গাড়ি উল্টে গেছে। এখানে দেখছি অনেকগুলো মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখলাম, এখানে এসে আমরা সবাই উদ্ধার করেছি। মোটামুটি 20-25 জনকে আমরা উদ্ধার করেছি। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মৌলভীবাজারে 3টি পৃথক ঘটনায় 3 জন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় অজ্ঞাত কয়েকজন রনি নামে একজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে 3 সন্তানের জননী মাহমুদা বেগমকে হত্যা করে সন্তানদের সঙ্গে নিয়ে পালিয়েছেন স্বামী রুবেল লস্কর। রোববার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়াও মৌলভীবাজার শহরের গির্জাপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া খুন হয়েছেন। আজ শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে এ সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে আশা করছে সরকার। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিপরীতে এ সম্মেলন রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি করবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। তো অলরেডি অনেক বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশি বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণে সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সম্মেলনে 40টি দেশের বিনিয়োগকারীরা অংশ নেবে, যেখানে থাকবে চীনের পাওয়ার চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠান। হতে পারে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি। বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি, আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসিসিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে। মার্কিন নতুন শুল্ক নীতির বিপরীতে রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ তৈরির আশাও করছে বিডা। বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা, সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। বিনিয়োগ সম্মেলনে দেশের 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপি আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মার্কিন নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ জানাতে আগামী 48 ঘন্টার মধ্যে দেশটিতে 2টি চিঠি পাঠানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর অক্সিজেনের সঙ্গে আলোচনায় সুনির্দিষ্ট প্রস্তাবনায় একমত হওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। এছাড়া আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার নিয়ে পর্যালোচনা সভা শেষে এসব কথা জানান তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট।
বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে 37% শুল্ক আরোপের বিষয়ে পর্যালোচনা করতে রোববার বিকেলে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো জানাতে ট্রাম্পকে সরাসরি চিঠি দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আর আরেকটি চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 48 ঘন্টার মধ্যে চিঠি পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী 48 ঘন্টার মধ্যে যাবে, একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনায় একমত হয়েছেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্য আজকে আমাদের আলোচনা, এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। আমরা তার উপায়গুলো খুঁজছি, আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ। এদিকে বৈঠকের পর সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় স্বস্তি এসেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে, এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। এরকম একটি চিঠি এখান থেকে যাবে। বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে উদ্ভূত পরিস্থিতিতেও সুযোগ বের করার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট IMF, ফলে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের অর্থ ছাড়ে আশাবাদী সরকার। রোববার সকালে নিজ দপ্তরে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশটি উচ্চ শুল্ক আরোপ করলেও রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়বে না। জানাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য সরকারের সংস্কার অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকায় সংস্থাটির প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে রোববার সকালে সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারের পদক্ষেপে IMF সন্তুষ্ট। সরকার শর্ত পূরণের চেষ্টা করছে জানিয়ে আগামী জুনে ঋণের অর্থ পাওয়ার আশাবাদ জানান অর্থ উপদেষ্টা। এটা আশাবাদী, ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে আমরা ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশন। তিনি আরো বলেন, IMF জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, তবে রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে আরো পদক্ষেপ নিতে হবে। চলতি মাসে সংস্থাটির সদর দপ্তরে যাওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না। ইউএস এর সাথে আমাদের তেমন কিছু হবে না, আমরা খুব বেশি পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা এটা দেখবো কিভাবে পুষে নেওয়া যায়। জানান, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটি থেকে আমদানি করা পণ্যের বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া পোশাক রপ্তানিতে একক বাজারের উপর নির্ভরশীলতা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।
পুরাতন যন্ত্রাংশের নিলামের ডাক দিয়ে নিয়ম বহির্ভূতভাবে অবৈধ উপায়ে ঠিকাদারের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। বিস্ময়কর বিষয় হচ্ছে, দরপত্রে নাম আসা ঠিকাদার অংশগ্রহণই করেননি নিলামে। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে গণমাধ্যমকে কৌশলে এড়িয়ে যায় তারা। তবে নিয়ম মেনে অংশগ্রহণকারী ঠিকাদাররা বলছেন, প্রতিনিয়তই হচ্ছে এই ধরনের জাল জালিয়াতি, তবে হচ্ছে না কোনো প্রতিকার। ফজলে আদিত্যর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সুলাইমান স্বপন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে টেন্ডারের নিয়মের তোয়াক্কা না করেই কাজ দিয়েছে ঠিকাদারকে। এমন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এমডি, চিফ ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। 28 আগস্ট 2024-এ পিজিসিবির পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে এই দরপত্র দেয়। নিলামের লট 4-এ অংশ নেয় 3টি প্রতিষ্ঠান। নীতিমালা অনুযায়ী ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের সর্বোচ্চ দরদাতাই ঠিকাদারির কাজটি পাওয়ার কথা। নিলামে অংশ নেয় 3টি প্রতিষ্ঠান, কিন্তু অভিযোগ ওঠে ওটি মেটাল স্টিল কোম্পানির নামে একটি দরপত্রের নিয়ম অমান্য করে ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের বিপরীতে চেক জমা দিয়ে শর্ত লঙ্ঘন করেছে। যেহেতু আমি 100% পে অর্ডার দিয়ে টেন্ডার দাখিল করছি, তো উনি বললো যে না, আপনি কার্যাদেশ পান নাই, আমরা ওটি মেটালকে কার্যাদেশ দিছি। এখন আপনাদের পিপিআর স্পষ্ট বলা আছে যে চেক দিয়ে কোনো টেন্ডার গ্রহণযোগ্য হবে না। তাদের যে মনোভূত প্রতিষ্ঠান চেক দিয়ে তারা টেন্ডার সাবমিট করে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ হতে 120 কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পাওয়ার গ্রিড বাংলাদেশের ওয়েবসাইটে তা খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে জানতে ওটি মেটাল স্টিলের সাথে যোগাযোগ করে দেশ টেলিভিশন। সেখানে জানা যায়, নিলামে অংশই নেননি তারা। প্রতিষ্ঠানটির কর্ণধারের দাবি, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কাস্টম থেকে আমার একদিন ফোন দিছিল, বলছিল যে আপনি কি এত কোটি টাকার মাল নিচ্ছেন? আমি বলছি না, আমি তো নিইনি। এদিকে নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাইক কর্পোরেশনের আইনজীবীর দাবি, আইনি নোটিশ পাঠানো হলেও তোয়াক্কা না করে মন গড়া জবাব দিয়েছে পিজিসিবি। বর্তমান যিনি আছেন আব্দুর রশিদ খান, তিনি এটা মেনে নিতে রাজি না যে চেক গ্রহণযোগ্য, চেক, ব্যাংক, পে অর্ডার সব এক। আসলে আমাদের পিপিআর 2006 এটা আইন বহির্ভূত কাজ। অভিযোগের বিষয় জানতে পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে দেশ টিভি টিম। আমার অনুমতি পাইলে আমি তারপর পরবর্তীতে পিজিসিবি কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার রুমে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় ব্যবস্থাপনা পরিচালকের আদেশে। সর্বশেষ তাদের মোবাইল নাম্বারে SMS ও ফোন দিলেও যোগাযোগ স্থাপন করা যায়নি। এই বিষয়ে দুদকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এবার নতুন পরিবেশে বর্ণিল আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ। জোরে সোরে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ছাত্র শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়েছে চারুকলা প্রাঙ্গণ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্ষবরণে বিশ্বের দরবারে ব্যতিক্রমী বার্তা দিতে চান আয়োজকরা। ছোট বড় মাঝারি মিলিয়ে এবারের আয়োজনে থাকছে 19টি মোটিফ। বাঙালির সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে চমক হিসেবে থাকছে মোঘল ও সুলতানি আমলের মুখোশ। সাইফুল ইসলামের ক্যামেরায় বর্ষবরণের খবর জানাচ্ছেন আলিমুজ্জামান সফওয়ান। পহেলা বৈশাখ, ধনী গরিব ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির এক প্রাণের উৎসব। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয় নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবারও পয়লা বৈশাখকে সামনে রেখে চারুকলা প্রাঙ্গণে চলছে বর্ষবরণের প্রস্তুতি। 2024 পরবর্তী নতুন বাংলাদেশকে নতুন আঙ্গিকে উপস্থাপনে কর্মব্যস্ত সময় কাটছে শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যদের। মনের মাধুরী মিশিয়ে রংতুলিতে শোভাযাত্রার উপকরণ সাজিয়ে তুলছেন সবাই। বৈশাখটা তো আসলে কালারফুল একটা ব্যাপার থাকে, এখানে অনেক নান্দনিকতা থাকে, অনেক নতুন বছরকে আগমনের জন্য একটা শুভেচ্ছা বার্তা থাকে। গ্রামীণ বিভিন্ন মোটিভ যেমন বাঘ, পেঁচা, এই ধরনের বিভিন্ন মোটিভের মুখোশ তৈরি করছি। এর আগে যতবারই মঙ্গল শোভাযাত্রা দেখেছি সবগুলো পর্দার ওপার থেকে টিভিতে দেখেছি। এবার নিজে এসে এখানে কাজ করার অনুভূতিটা ভাষায় প্রকাশের নয়। ছোট বড় মাঝারি সব মিলিয়ে এবারের শোভাযাত্রায় থাকছে 19 ধরনের মোটিভ। থাকছে শান্তির নীর পায়রা, বাঘ, ইলিশ, পালকি সহ বাঙালি ঐতিহ্যের নানা নিদর্শন। স্বৈরাচার বিরোধী বিভিন্ন বার্তা উঠে আসবে শোভাযাত্রা থেকে।
বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী এ উৎসবের অংশ হতে পেরে উচ্ছ্বসিত সবাই। বলছেন এবারের আয়োজনে কিছুটা ভিন্নতা রাখতে তৈরি হচ্ছে মুঘল ও সুলতানি আমলের মুখোশ। বাংলাদেশের ঐতিহ্য বাঘ পেঁচা আমরা আরও রং করব, বাংলাদেশের মুঘল আমলীয় কিছু প্রতিকৃতি। তো আপনারা পরবর্তীকালে এটা সারপ্রাইজ থাকছে, দেখতে পাবেন। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বর্ষবরণে থাকছে ফ্যাসিবাদী মুখাকৃতি, সঙ্গে রয়েছে শহীদ মুগ্ধর সেই পানির বোতল। 24-এর এই গণঅভ্যুত্থানকে সামনে রেখে আমরা এবার আমাদের মোটিভগুলো সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যাসিবাদের আইকন আছে, যাতে এরপরে যেই ক্ষমতায় আসুক তারা যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। মঙ্গল বা আনন্দ যে নামেই হোক, বাংলা 1432 বরণে বিশ্বের কাছে ব্যতিক্রমী বার্তা দিতে চান আয়োজকরা। 89 আমরা শুরু করেছি, তখন আনন্দ শোভাযাত্রায় ছিল, এবং এইটা 1996 সালে এসে এটা হঠাৎ করে মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল। আগেরটাই ভালো, অসুবিধা কি আছে? আমরা আনন্দ শোভাযাত্রা বললে সমস্যা কোথায়? কোথাও খুব একটা সমস্যা নাই। মঙ্গল আনন্দ, মঙ্গল মানে ভালো, কল্যাণ, আনন্দ দিয়ে শুরু হয়েছিল। এখন এটা আমরা ধীরে ধীরে এটা পর্যালোচনা করছি। বর্ষবরণ উৎসব সফল করতে আগামী কয়েকদিন দিনরাত চলবে চারুকলা প্রাঙ্গণে শিল্পীদের মিলন মেলা। বিগত বছরগুলোর সব গ্লানি মুছে দিয়ে নববর্ষে ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শিল্পীর রং তুলির ছোঁয়ায় নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। চারুকলা প্রাঙ্গণ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সারা দেশে তীব্র গরম, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁই। এতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। বেশি ভুগতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো পূর্বাভাসও নেই আবহাওয়া অফিসের কাছে। এ অবস্থায় স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও রাঙামাটিতে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তাপপ্রবাহ আরো কয়েকদিন থাকতে পারে, বাড়তে পারে গরমের তীব্রতা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এ তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচন্ড গরম, আপনার এই তীব্র গরম, এত গরম যে গা হাত জ্বলছে, আপনার এত রোদের তাপমাত্রা খুব বেশি, গরমে কাজ কাম কিছু করতে পারা যায় না, খুব অসুবিধা হয়েছে, খুব তাপমাত্রা, গা হাত পা জ্বলে যাচ্ছে, রোদি দাঁড়ানো যাচ্ছে না, কাজকর্ম করা যাচ্ছে না, গলা মুখ শুকা যাচ্ছে, এগুলি রোদ গরমে রিক্সা চালাইতে অনেক কষ্ট হচ্ছে, অনেক রোদ। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন কনক্রিটের স্থাপনা বাড়ায় দিনের তাপমাত্রার আজ বেশি লাগছে। দিন রাতের তাপমাত্রার ফারাক থাকায় মরু অঞ্চলের মতো গরম অনুভূত হচ্ছে। এখানে লোকাল মেকানিজম কাজ করতেছে, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে জলাশয়ের পরিমাণ কমে গেছে। আপনি দেখেন যে পদ্মা নদী থেকে শুরু করে এই যে চারিদিকে জলাভূমির পরিমাণ ব্যাপকভাবে যেহেতু কমে গেছে, ঠিক ওই ফ্যাক্টরটা, মরুভূমির যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা এখানে কাজ করতেছে। গরমের তীব্রতা যখন বাড়ছে তখন তাপ এড়িয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রোদের মধ্যে যদি প্রচন্ড কাজ করি তাহলে শরীর থেকে আমাদের কি লবণ বেরিয়ে যাবে, শরীরে লবণের ভারসাম্যের অভাব হবে, ভিতরে টেম্পারেচার প্রচুর বেড়ে যায়, টেম্পারেচার ইমব্যালেন্স হয়ে একটা লোক মৃত্যু মুখে পর্যন্ত পড়তে পারে। শিশুরা এবং বয়স্করা প্রচন্ড রোদ যখন থাকবে তখন তারা সাবধানে বেরোবে এখান থেকে, এবং পারতপক্ষে প্রখর রোদে না বেরোনোই ভালো। এই পানি শূন্যতার কারণে তারা প্রচুর করে পানি খাবে। আবহাওয়া অফিস বলছে মৃদু তাপপ্রবাহ চলা এসব এলাকায় আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। প্রতিবছর ভাঙছে নদ নদীর দোপার, ফলে বর্ষার আগেই ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকার হাজারো পরিবারের। ভাঙনের হুমকিতে রয়েছে হাট, ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানও। বর্ষার আগেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। এভাবে নদ নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভাঙনে বসতভিটা ও আবাদি জমিহারা পরিবারগুলো। এখনও তাদের চোখে মুখে হতাশার ছাপ। প্রতি বছর বর্ষা মৌসুমে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের দুপার ভাঙন শুরু হয়। একই সঙ্গে নদীতে বিলীন হয় ফসলি জমি ও সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। ভাঙনের আশঙ্কায় বর্ষা আসার আগেই দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্তরা বলছেন, বর্ষা মৌসুমের আগে দুধকুমার নদের ডান তীরে ভাঙন রোধের ব্যবস্থা না নিলে যাত্রাপুর হাট, বন্যাশ্রয় কেন্দ্র, যাত্রাপুল দাখিল মাদ্রাসা সহ অসংখ্য বসতবাড়ি ভাঙনের মুখে পড়বে। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ, সামনেও বন্যার আগেও আমাদের এইখান থেকে প্রায় 100 ঘর বাড়ি ঘরদুয়ার ভেঙে নদীতে বিলীন হয়ে গেছিল। এবারও আমরা হুমকির মুখে আছি। তোবার এইখানে শত শত মানে যে ঘরবাড়ি ছিল, এই মানে ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে। তারা যে মানে কোথায় যে চলে গেছে তাদের কোনো মানে খোঁজ খবর কোনো আমাদের কাছে নেই। সামনে মানে একবার মানে সিজন, সামনে এই বন্যার সিজনে যদি এই বাঁধটা যদি না হয়, তা শত শত মানে যে ঘরবাড়ি আছে, শত শত ঘরবাড়িগুলো বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি এই কাজ যদি না করা হয় পানি উন্নয়ন বোর্ড থেকে, তাহলে আমাদের যে যাত্রাপুর ইউনিয়নের হাট আছে বা মাদ্রাসা আছে, স্কুল আছে, রাস্তাঘাটগুলো পাকা রাস্তা আছে, তারা এগুলা সামনে হয়তো বিলীন হতে যেতে পারে। এজন্য আমি অনুরোধ করব যে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড থেকে যেন এই রাস্তার কাজ, এই নদীর কাজটা যেন করা হয়। বসতভিটা ও ফসলি জমি রক্ষায় ভাঙন রোধে আগাম ব্যবস্থা দেখতে চান কুড়িগ্রামের নদী পাড়ের লোকজন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংস্কার না হয় ভোলা পৌরসভার 20 কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, সংস্কার না হওয়ার কারণ হিসেবে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন আমাদের। অতসী, ভোলা পৌরসভা একটি ১৭তম বর্ষের পুরনো পৌরসভা এবং এখানে আপনার সড়ক রয়েছে ৫৭ কিলোমিটার। তো এর মধ্যে বর্তমানে ২০ কিলোমিটার সড়কের কিন্তু অনেকটাই বেহাল দশা, যে কারণে যানবাহন চলাচল এবং পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এ কারণে এটি বলা যায় যে প্রায় ৮-১০ বছর ধরে এই সড়কগুলোর এই বেহাল দশায় পরিণত হওয়ার ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং জীর্ণ সড়কে যে ধুলোবালি উঠছে, এতে জনস্বাস্থ্য অনেকটাই হুমকির মুখে পড়েছে। আমরা পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, পৌরবাসীর সাথে কথা বলেছি, তারা আসলে এতটাই দুর্ভোগে পড়েছেন যে তারা বলছিলেন এই দুর্ভোগ থেকে তারা উত্তরণ চান। তো আমরা পৌর প্রশাসকের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যেটি সংস্কারের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা। পৌর প্রশাসক মিজানুর রহমান আমাদেরকে বলছিলেন যে তারা যে সড়কগুলোর পুনর্নির্মাণ এবং সংস্কার কাজগুলো তারা শুরু করেছেন। ইতিমধ্যে 2 কিলোমিটার সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এবং অন্যান্য সড়কের যে কাজগুলো সেটি তারা দ্রুতই সম্পন্ন করবেন আমরা জেনেছি। তো যে সমস্ত সড়কের বেহাল দশা তার মধ্যে অন্যতম হচ্ছে ডোম কলোনি সড়ক এবং আমি যে স্পটটিতে রয়েছি এটি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মডেল থানার সড়ক। এই সড়কটিও কিন্তু বেহাল দশা এবং এই সড়ক দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ধুলোবালি উঠছে এবং যানবাহনগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কিন্তু পারাপার করতে হচ্ছে। শুধু এই সড়কটি নয়, এই সড়কের মতো দেখা গেছে পৌরসভার যে অন্যান্য সড়ক, ওয়েস্টার্ন পাড়া সড়ক হতে শুরু করে মুসলিম পাড়া সড়ক হতে শুরু করে যে অন্যান্য সড়কগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেহাল দশা। তবে এখন যেহেতু অনেকটা শুষ্ক মৌসুম, তো যখন বর্ষা মৌসুম শুরু হয় তখন কিন্তু এই সড়কের যে গর্তগুলো তৈরি হয়েছে এই গর্তগুলোতে কিন্তু পানি জমে থাকে এবং পানি জমার ফলে কিন্তু আরও বেশি দুর্ভোগের মাত্রা বেড়ে যায়, এমনটি আমরা পৌরবাসীর সাথে কথা বলে জেনেছি। এবং যারা এই পরিবহন শ্রমিক রয়েছেন তারা বলছিলেন যে এই সড়কগুলো জীর্ণদশা থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে, সড়কের মাঝে বিকল হয়ে পড়ছে পরিবহনগুলো, এমনটি আমরা জেনেছি। এবং এটি ছিল আমার কাছে ভোলা পৌরসভার যে সড়কগুলোর জীর্ণদশায় পরিণত হয়েছে সংস্কারের অভাবে, তা নিয়ে সর্বশেষ তথ্য। অতসী। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা পৌরসভার 20 কিলোমিটার সড়কের বেহাল দশা নিয়ে আমরা জানছিলাম, আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। দেখছেন সংবাদ সকাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউএসএআইডির তহবিল স্থগিতে চরম ঝুঁকিতে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা। জাতিসংঘের সতর্কবার্তা, শিগগিরই সহায়তা না এলে এপ্রিলের মাঝামাঝিতে ত্রাণ থেকে নামিয়ে আনতে হবে। আর বিদেশি সহায়তা এভাবে কমতে থাকলে ক্যাম্পে অপরাধের দিকে ঝুঁকবে অনেকে। এতে হুমকিতে পড়তে পারে আঞ্চলিক স্থিতিশীলতা। লুৎফর কবিরের রিপোর্ট।
পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং। মিয়ানমারের জান্তার নির্যাতনে 2017 সালে পালিয়ে আসা এই ক্যাম্পে আশ্রয় হয়েছে লাখ লাখ রোহিঙ্গার, যাদের একজন মোহাম্মদ জিকির, যিনি 11 সন্তান নিয়ে ক্যাম্পে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-তে তহবিল স্থগিত বা বন্ধের নির্দেশ দেন। রোহিঙ্গা ক্যাম্পের যোগানের বেশিরভাগটাই আসতো এই খাত থেকে। এখন সহায়তা স্থগিতে বড় ঝুঁকিতে মোহাম্মদ জিকিরের মতো লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী। ক্যাম্পের বাইরে কাজের অনুমতি নেই আমাদের, এখানেই বন্দি জীবন কাটাচ্ছি। বেঁচে থাকার জন্য এতদিন রেশন পাচ্ছিলাম, কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসায় তহবিল নাকি স্থগিতের ঘোষণা দিয়েছে। তাহলে এখন আমরা কোথায় যাব? 11 সন্তান নিয়ে কি করব বুঝে উঠতে পারছি না। 2017 সাল থেকে বাংলাদেশে আশ্রয় থাকা রোহিঙ্গাদের মানবিক ও ত্রাণ সহায়তা দিয়ে আসছিল USAID। গেল ফেব্রুয়ারিতে ট্রাম্প 90% সহায়তা স্থগিতের ঘোষণা দেন। এর উপর নির্ভর করে চলা বিশ্বের বহু মানুষ এখন ঝুঁকিতে। এ নিয়ে ঢাকা বিকল্প পথ খুঁজছে বলে সম্প্রতি এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি WFP বলছে প্রায় $1.5 কোটি মার্কিন ডলারের সহায়তা তাদের হাতে শীঘ্রই না এলে এপ্রিলের মধ্যে সহায়তা অর্ধেকে নামিয়ে আনা ছাড়া বিকল্প উপায় থাকবে না। খুবই মিনিমাম চাল পাবে, মানে যেখানে হয়তো 13 কেজির জায়গায় 10 কেজিও পাইতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই মানে সাফিসিয়েন্ট না। ক্যাম্পের পুনর্বাসন কেন্দ্রগুলোরও একই হাল। এতদিন নানা খাত থেকে যেভাবে সহায়তা আসছিল তা দিনকে দিন কমছেই। বন্ধের পথে কিছু প্রতিষ্ঠানও। এই কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে আমি বিপদে পড়ব। আমার মেয়ের চিকিৎসা কে করবে? সে গত 3 বছর ধরে চিকিৎসা নিচ্ছে। এখন আগের চেয়ে ভালো। সঠিক চিকিৎসা না পেলে আগের পরিস্থিতি দাঁড়াতে পারে। আর বিদেশি সহায়তা স্থগিত হয়ে গেলে ক্যাম্পে অপরাধের মাত্রা বাড়ার আশঙ্কা রোহিঙ্গা কমিউনিটির নেতার। এখানকার মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবায় মার্কিন তহবিল কমে আসায় প্রভাব পড়েছে। সব মিলিয়ে আমরা চাপে আছি। এতে ক্যাম্পে মানব পাচারের মতো অন্য অপরাধের দিকে ঝুঁকতে পারে অনেকেই, যা বাংলাদেশ ও বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গারা ঢোকার পর কক্সবাজারের টেকনাফে একদিকে মাদক চোরাচালান যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অস্ত্রের ব্যবহারও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। হামাসের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের দক্ষিণাঞ্চল। রোববার 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। এতে আহত হয়েছে কমপক্ষে 3 ইসরায়েলি নাগরিক। তবে মিসাইলগুলো সফলভাবে ভূপাতিত করার দাবি করলেও তেল আবিব। হামলার জবাবে গাজার দেইর আল বালার 5টি এলাকা খালি করার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। আরবিদ আফসারের রিপোর্ট। চারিদিকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতের ঘুম চোখ থেকে উড়ে সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ। অবরুদ্ধ গাজায় হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ কেড়ে নেয়ার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রোববার 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে কেঁপে উঠে পুরো ভূখণ্ড। প্রতিরক্ষা বাহিনী IDF মিসাইলগুলো ভূপাতিত করার দাবি করলেও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 বলছে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণের আশকেলন শহরে আছড়ে পড়ে। এতে আহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ভবন। চিকিৎসা দিতে চলে আসে জরুরি বিভাগ। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। হামাসের এমন হামলার পর নড়েচড়ে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বদলা নিতে গাজার দেইর আল বালার 5টি এলাকা খালি করার হুমকি দিয়েছেন তিনি। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে ভয়াবহ হামলা। ঘটেছে প্রাণহানি, আহত অনেকেই। হামাসের এই প্রতিবাদের জবাবে উপত্যকায় আগ্রাসন আরও তীব্র করেছে নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়েই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের পাশে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক,
দেশ টিভি। বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক ঘোষণার পর বাণিজ্য আলোচনা শুরু করার জন্য অর্ধ শতাধিক দেশ হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর এর তথ্য অনুযায়ী সমঝোতা আলোচনা শুরু করার জন্য প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েছে অর্ধ শতাধিক। তবে বেসেন্ট বা অন্য কোনো মার্কিন কর্মকর্তা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা দেশগুলোর নাম এবং সমঝোতা আলোচনা নিয়ে বিস্তারিত কিছু বলেননি। এদিকে রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনার পূর্ব শর্ত হিসেবে দেশটির ওপর থেকে শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে সব ধরনের বাণিজ্য বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেখছেন সংবাদ সকাল।